নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা শুনছিলাম শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস পালাবার পথ নেই। তার প্রথম পর্বটা এই চ্যানেলে আপলোড হয়ে গেছে গত পরশুদিন। আজ আমরা পালাবার পথ নেই এর দ্বিতীয় পর্বটি শুনব। আসুন তাহলে সকলে মিলে আমরা উপন্যাসটির দ্বিতীয় পর্ব শুনে নিই। বিদিশার ঘুম ঘুম ভাব ছিঁড়ে গেল। কে রে বাবা? টেলিফোনে আবার স্বর বাজল। চিনতে পারলে না? না, কে আপনি? আপনি নয়, তুমি। আমরা একদিন পরস্পরকে তুমিই বলতাম। বিদিশার কপালে ভাঁজ। অর্কর গলা কি? একবার বিদিশার দর্শন পেয়েই জ্বালাতন। নির্লিপ্ত স্বরে বিদিশা বলল, হতে পারে, আমি বুঝতে পারছি না। ভুলেই গেলে? খোড়ো খোড়ো নিজেকে। বেশ কায়দা করে কথা বলে দেখি। এ তো অর্ক নয়। দুদিন আগে যার সঙ্গে অত কথা হলো সে এমন হেয়ালি করতে যাবে কেন? টেলিফোনে অবশ্য অর্কর কণ্ঠ কখনো শোনেনি বিদিশা। অর্কর স্বরও ভারী বটে, কিন্তু এ যেন একটু অন্যরকম, বড় বেশি ধাতব। তাছাড়া অর্ক তার নাম্বার পাবেই বা কোত্থেকে? যদি নাম্বার থাকতো তাহলে তো আগেই। অস্বস্তি কাটাতে এবার সামান্য ঝেঁঝে উঠল বিদিশা। দেখো, আমারও তো ফালতু কথা বলার সময় নেই। নাম বলতে হয় বলো, নইলে রাখছি। নাম? নামে কি হবে বিদিশা? তাহলে থাক। বিদিশা কট করে ফোনটা কেটে দিল। চোখ বন্ধ করে ভাবল কয়েক সেকেন্ড। উড়ো ফোন? কোনো তেদর লোক বজ্জাতি করছে? আন্দাজে আন্দাজে একটা নম্বর ঘুরিয়ে মেয়ের গলা পেয়ে ফাজলামি করছে? বিদিশার নাম জানবে কি করে? তাহলে আর কি হতে পারে? মিহির, ভাস্কর? ধুত, তাদের সঙ্গে সম্পর্ক তো কবেই চুকে বুকে গেছে। আবার ফোন বেজে উঠল। অজান্তেই গাটা ছমছম করে উঠল বিদিশার। আড়ষ্টভাবে রিসিভার কানে চেপেছে। পরিচয় না দিলে আমি একটা কথাও বলবো না। ধরে নাও তোমার 108টা প্রেমিকের একজন। মানে বলতে হবে? বিয়ের আগে কোথায় কি কি কীর্তি করেছো মনে নেই? একদম আজে বাজে কথা বলবেন না। বাহ বাহ, বিয়ের পর খুব সতী বনে গেছো দেখছি। কি করছো এখন? হ্যাঁ, এসি চালিয়ে বিছানায় গড়াগড়ি খেতে খেতে বরের ধ্যান করছো? যাই করি না কেন, আপনার কি? বিদিশা অসহিষ্ণু হলো। আপনি আমি ডিস্টার্ব করছেন কেন? আমার একটা কথা ছিল। কি কথা? বিয়ের আগে এতগুলো ছেলেকে যে ল্যাং মারলে তার খেসারত দিতে হবে না? কি খেসারত? বিদিশার গলা দিয়ে ফস করে বেরিয়ে গেল কথাটা। আপাতত 50,000 টাকা। নয়তো কি চুমু? ও তোমার বরের জন্যই তোলা থাক, আমি টাকা পেলেই খুশি। বলে লোকটা খ্যাঁ খ্যাঁ করে হাসল। বিদিশার ব্রহ্মতালু জ্বলে গেল, চেঁচিয়ে উঠল প্রায়। ভেবেছেন কি মগের মুলুক? উল্টোপাল্টা বলে ভয় দেখাচ্ছেন? ধরে নাও তাই। আই ওয়ান্ট দ্যাট মানি। ওই কটা টাকা এখন তো তোমার হাতের ময়লা। চুপ! বিদিশা আবার লাইন কেটে দিল। হাঁপাচ্ছে অল্প। সুস্থিতভাবে চিন্তা করার আগেই আবার সরব হয়েছে কর্ডলেস। সঙ্গে সঙ্গে বোতামটা টিপল না বিদিশা। হাতে ধরে রিসিভারের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। একবার বাজলো, দুবার বাজলো, 3 বার বাজছে, 4 বার। উফ, এত জোরে বাজে কেন? বেশ কয়েকবার বাজার পর থেমে গেল। আবার বাজছে। অতিষ্ঠ হয়ে ফোন তুলল বিদিশা। কড়া গলায় ধমকাতে যাচ্ছিল, তার আগেই ও প্রান্তের স্বর ঝাপটে এলো। তোমার সাহস তো কম নয়, বারবার লাইন কেটে দিচ্ছ কেন? বিদিশার গলা কেঁপে গেল। কেন এরকম করছেন বলুন তো? ভারী গলা হঠাৎ বরফের মতো শীতল। বললাম তো টাকা চাই। কেন টাকা দেব আপনাকে? মিছিমিছি চাইলেই হলো? আমি কিন্তু সব কথা ফাঁস করে দিতে পারি। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। কি প্রমাণ? সে তোমার বরের হাতেই তুলে দেব।
নাকি তোমার ভালো মানুষ শ্বশুরের হাতে দেব, যিনি তোমায় আহ্লাদ করে বউ করে নিয়ে গেছেন? কোনটা বেশি ভালো হবে? আপনি আমায় ভয় দেখাচ্ছেন? জানেন আমি পুলিশে খবর দিতে পারি। দাও, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোবে। 2-1 সেকেন্ড থেমে আবার স্বর ফুটল। একদম বাড়াবাড়ি করো না। নিজের ভালো যদি চাও তো সুরসুর করে টাকাটা দিয়ে দেবে। কখন কিভাবে দেবে আমি তোমায় জানিয়ে দেব। এবার ওদিক থেকে কেটে গেছে ফোন। রিসিভারে একটানা ঝিঝি পোকার ডাক। অসার হাতে টেলিফোন কোলে নামিয়ে রাখল বিদিশা। তাকাতেও সাহস হচ্ছে না। মনে হচ্ছে বুঝি এই বেজে উঠবে এক্ষুনি। হয়তো আরও কিছুক্ষণ ভয়ঙ্কর কথা বলবে, হয়তো আরও ঠান্ডা স্বরে শাসাবে। বিদিশা দোলনা থেকে নামার চেষ্টা করল। পা টলে গেল। হাঁটুর জোর যেন কমে গেছে হঠাৎ। কে তার এই অবিমিশ্র সুখের জীবনে আগুন লাগাতে চাইছে? কি জানে সে? কতটা জানে? টেলিফোনের প্রতিটি বাক্য বন্ধকে মনে করার চেষ্টা করল বিদিশা। কি কীর্তি করে বেরিয়েছ জানি না, সব ফাঁস করে দেব। ভাষা ভাষা কথা না এসব। কেউ কি তাকে টোকা দিয়ে বাজিয়ে দেখতে চাইছে? যদি ভুলেও কারোর নাম বলে ফেলতো বিদিশা, তাহলে তাই নিয়ে কেউ প্র্যাকটিক্যাল যোগ করছিল না তো? অর্চিস মানে জামাইবাবু চাষারে রসিকতা করার শখ আছে, সেই মজা করছিল না তো বিদিশার সঙ্গে? চান্স কম। পিসুনদা কি জানে না ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কি বিশ্রী কাণ্ড হবে? অর্চিসমানের সঙ্গে পিসুনদার মোটেই সুসম্পর্ক নেই। এমন গাড়োয়ানি রং তামাশা অর্চিসমান মোটেই বরদাস্ত করবে না। আর কে হতে পারে? দাদা? শাসিয়েছিল ঠিকই, কিন্তু নিজের বোনকে এভাবে। দাদা সব পারে, কোনো গুণেরই ঘাট নেই তার। নেশাভাং মদ জুয়ার জন্য ঘরের জিনিস পর্যন্ত বেচে দিয়ে আসে। সঙ্গী সাথীগুলো লোফারস্য লোফার। তবু যেন বিশ্বাস করতে মন চায় না। মুখে 10-12 হাজারের আওয়াজ তুললেও দাদার চাহিদা 500,000-এর বেশি নয়। 50,000 উচ্চারণ করতেই দাদা ভিড়মি খাবে। তবে কি অর্কই? কিন্তু গলাটা যে মিলছে না। রিসিভারের মুখে রুমাল চাপা দিয়ে কথা বললে গলা নাকি অন্যরকম শোনায়। দীঘাতেই অর্ককে যথেষ্ট আহত মনে হয়েছিল। ফিরে এসেই কি তার প্রতিশোধ স্পৃহা জেগে উঠল? কথায় কথায় বলেছিল না অর্চিসমানকে প্রেমপত্রগুলো উপহার দেবে। ফোন নম্বর পেল কি করে? ডিরেক্টরি দেখে? সে অবশ্য নিলামঘর থেকে জোগাড় করতে পারে। অর্চিসমানের কার্ডে এবারে 2টো নম্বরই ছাপা আছে। শ্বশুরমশাইয়ের ঘরে কি আগে ফোন করেছিল? তারপর বুঝে গিয়ে এখানে চাকরি বাকরি জুটছে না বলে একেবারে মোটা কোপ মারতে চায় অর্ক। দরজায় ছায়া। বিদিশা চমকে তাকালো। কে? আমি, বৌদি, সুমিত। ও, কি চাই? চা হয়ে গেছে, এখানে কি দিয়ে যাব না হল ঘরে যাবে? সরু চোখে সুমিতকে দেখল বিদিশা। কতক্ষণ এসেছে দরজায়? এত নিঃসারে দাঁড়িয়েছিল কেন? কিছু শোনেনি তো? প্রাণপণে বিদিশার গলা স্বাভাবিক করে বলল, বাবা উঠে পড়েছেন? হ্যাঁ, উনি তো আমাকে ডাকতে পাঠালেন। যাচ্ছি, যাও। দ্রুত ঘরে এলো বিদিশা। আয়নার সামনে দাঁড়িয়ে আলগা চিরুনি চালালো চুলে কাপা কাপা হাতে। এখনো তার নারীর গতি স্বাভাবিক হয়নি। স্পষ্ট শুনতে পাচ্ছে নিজের হৃৎপিণ্ডের ধ্বনি। লাবডুব লাবডুব। বড় করে নিঃশ্বাস ভরে নিল ফুসফুসে। ছাড়ছে ধীরে ধীরে। আবার নিল, আবার ছাড়ল। কর্ডলেস ফোনটা হাতে নিয়ে হলঘরে এসেছে। দীননাথ টেবিলে বসে, হাতে ধুমায়িত কাপ। বিদিশাকে দেখে হাসলেন। কি রে, টেলিফোন হাতে নিয়ে ঘুরছিস যে? কারুর সঙ্গে কথা বলবি বুঝি? বিদিশা হকচকিয়ে যন্ত্রটা রাখল টেবিলে। না, এমনি। ঘুমোচ্ছিলি নাকি? তোর টিভির আওয়াজ পাওয়া যাচ্ছিল না তো। চালাইনি আজ। মুখটা শুকনো লাগছে কেন? শরীর খারাপ? তেমন কিছু নয়। বিদিশা ঠোঁটে হাসি আনলো। মাথাটা একটু ধরেছে। ওষুধ খেয়েছিস? লাগবে না। বিদিশা সপ্রতিভ হওয়ার চেষ্টা করলো। বিকেলে আজ তোমার কি প্রোগ্রাম? আমার তো বাধাগত। স্টেডিয়াম অবধি হাঁটতে হাঁটতে যাব,
ফেরার পথে একবার কর্নেল লাহিড়ীর বাড়ি ঢু মারবো, খেলবো দু এক দান প্যাক। কর্নেল লাহিড়ীর গল্প অনেক শুনেছে বিদিশা। দীননাথের সমবয়সী, বছর দুয়েক হলো স্ত্রী মারা গেছেন, একমাত্র ছেলে আমেরিকায় থাকে। বেশ বড়সড় এক বাড়িতে এখন ভারী নিঃসঙ্গ জীবন কাটান ভদ্রলোক। বিশেষ একটা বেরোন না, সঙ্গী না জুটলে একা একাই দুদিকে গুটি সাজিয়ে দাবা খেলেন। দীননাথ গেলে খুব খুশি হন, দাবার বোর্ড ছেড়ে দীননাথকে উঠতেই দিতে চান না। মাঝে মধ্যে দুই বৃদ্ধের দাবা খেলার গল্প নিয়ে টিপ্পনি কাটে বিদিশা। আজ কথাটা খেয়ালই করল না, অন্যমনস্কভাবে বলল, বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে বেরিও। হ্যাঁ রে বেটি, সে খেয়াল আমার আছে। তুই বেরোবি কোথাও? কোথায় যাব? কেন, যেখানে ফি শনিবার যাস, তোর বিউটি পার্লার? আজ যাব না। বাইরে চেনা হর্নের শব্দ, দুজনেই উৎকর্ণ সহসা। সুমিত হলঘরে দাঁড়িয়েছিল, ছুটে গেছে জানালায়। ও মা, দাদাবাবু ফিরলেন যে? কথায় কথায় বিদিশার বুকের কাঁপন সামান্য কমেছিল, ধকধক করে উঠল। আজই কেন তাড়াতাড়ি ফিরল উর্চিষ্মান? এ কি কোনো অমঙ্গলের পূর্বাভাস? হাঁসপাপিস জুতোয় মশমশ শব্দ তুলে উর্চিষ্মান উঠে আসছে। দীননাথ প্রশ্ন ছুড়লেন, কি রে বাবলু, তোরও আজ মাথা ধরল নাকি? কপালে ভাঁজ ফেলে উর্চিষ্মান চেয়ার টেনে বসল। সত্যি মাথা ধরেছে, এক কাপ চা দাও তো। বিদিশা হাতে টিপট তুলল। কিছু খাবে? না। দীননাথ ছেলেকে দেখছিলেন, বললেন, মুখ এত কালো কেন রে বাবলু? এনি প্রবলেম? প্রবলেম তো বটেই। উর্চিষ্মান রুক্ষস্বরে বলল, নিলাম ঘরে চুরি হয়ে গেছে। সে কি, কখন? প্রবাবলি কাল রাত্রিরে, পেছনের কোলাপসেবল গেটটা ভেঙে। পুলিশে খবর দিয়েছিস? তাদের পেছনেই তো সারাটা দিন গেল আজ। 3 বার করে এলো দোকানে, এটা দেখছে ওটা দেখছে, কাজের কিচ্ছু নেই, অল রাবিশ। গেছে কি কি? তেমন কিছু যায়নি অবশ্য, মালপত্র সব ঠিক আছে। বড় আলমারিটা ভেঙেছে, সেক্রেটারিয়ার টেবিলের ড্রয়ারগুলো, ক্যাশের সিন্দুকটা আর একদম পেছনের একটা আলমারি, ওটা অবশ্য বাতিল অবস্থায় পড়েছিল। কত টাকা ছিল সিন্দুকে? বেশি নয়, 1000 মতো, আর আলমারিতে 1000 খানেক। ভাগ্যিস আমি দোকানে হার্ড ক্যাশ রাখি না। দীননাথ উত্তেজিত মুখে বললেন, দারোয়ানগুলো ছিল কোথায়? গড নোজ, হয়তো নেশা করে ঘুমোচ্ছিল, হয়তো দোকানেই ছিল না, সারা রাত কোথাও ফুর্তি করতে গেছিল। উর্চিষ্মান গজগজ করে উঠল। এত অপদার্থ যে বাগলারি ডিটেক্ট করার পরও বাবুদের আমায় ফোন করার হুঁশ হয়নি। কি না কি করবে ভেবেই পাচ্ছিল না। ক্যান ইউ ইম্যাজিন দিস শর্ট অফ নেগলিজেন্স? সব কটাকে ঘাড় ধরে তাড়াবো আমি। দীননাথ একটুক্ষণ চুপ, তারপরে বললেন, তোকে আমি কতদিন ধরে বলেছি, দিনকাল ভালো নয়, একটা প্রাইভেট সিকিউরিটি অ্যাপয়েন্ট কর। এবার তাই করতে হবে। পুলিশ দারোয়ানদের জেরা করেনি? করেছে, রুটিন জেরা, তারাও রুটিন মাফিক জবাব দিয়েছে। ইন্স্যুরেন্সে জানিয়েছিস? হ্যাঁ, ইন্সপেক্টও করে গেছে। আমি কি লালবাজারে একটা ফোন করব? মুস্তাফিকে বোধহয় এখনও পেতে পারি। থাক, তেমন তো কিছু যায়নি, ডিসিকে আর উত্ত্যক্ত করে লাভ কি? যা ভালো বোঝো। দীননাথ উঠে পড়লেন। আমি 37 বছর ধরে ওই দোকান চালিয়েছি। একটা মাত্র চুরির ইনসিডেন্ট ঘটেছিল, তাও শীতের সময়। তখন ওই পেছনের কোলাপসেবল গেটের সিস্টেমটা করেছিলাম। প্লিজ স্টপ দ্যাট ওল্ড স্টোরি বাবা, আমার ভালো লাগছে না। উর্চিষ্মান চা শেষ করেই ঘরে চলে গেল। পিছনে পিছনে এসেছে বিদিশাও, প্রায় ছুটতে ছুটতে। উর্চিষ্মানের এখন মেজাজ গরম, প্রতিটি জিনিস হাতের কাছে জুগিয়ে যেতে হবে। সন্ধ্যের পর ভালো মতোই বৃষ্টি নামলো, ঝমঝম শব্দ হচ্ছে একটানা, একঘেয়ে। দীননাথ আর বেরোননি, ঘরে বসে টিভি দেখছেন। উর্চিষ্মান বাইরের পোশাক ছেড়ে ফেলে পাজামা পাঞ্জাবিতে বদলে নিয়েছে নিজেকে। খানিকক্ষণ গিয়ে বসে রইল বারান্দার দোলনায়। দুম করে উঠে পরপর নিজস্ব সেলুলারে কটা ফোন করল।
ব্রিফকেস খুলেই কী সব কাগজপত্র ঘাটল কিছুক্ষণ, তারপরই গ্লাস বোতল নিয়ে বসে পড়েছে। এমন অস্থির অর্চিষ্মানের সঙ্গে কথা বলার সাহস হয় না বিদিশার। তার ওপর দুপুরের ফোনটা গায়ে কাদার মতো লেগে রয়েছে। আজ ফোনও আসছে ঘন ঘন, ধরতে ভরসা পাচ্ছে না বিদিশা। একটুক্ষণ অর্চিষ্মানের কাছাকাছি থেকে শুরুত করে নিচে রান্নাঘরে চলে গেল। রাত্রে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেল আজ। দীননাথ এসি ঘরে শোন না, তার ঘরে মশারি টাঙিয়ে দিয়ে এলো বিদিশা। নিজের মহলে ফিরল যখন আবার বোতল খুলে বসেছে অর্চিষ্মান। সে বড় মাপা মানুষ, রোজ দুপেক বরাদ্দ। চিত্ত বিক্ষেপ ঘটেছে, আজ বেশিই খাবে। তাকে না ঘাটিয়ে বিদিশা চলে এলো বিছানায়। চোখ বুজে ফোনটার কথাই ভাবছিল বিদিশা। অর্চিষ্মানের গলা শুনতে পেল। ঘুমিয়ে পড়লে? বিদিশা স্বামীর দিকে ফিরল। না, কেন? কেসটা কি বলো তো? কি কেস? বিদিশা আমূল কেঁপে উঠল। অর্চিষ্মান চুলে আঙুল চালালো। দোকানে চুরিটা ভারী অদ্ভুত হয়েছে। কত দামি দামি মাল ছিল, কিছুই নেয়নি, টাকা পয়সাও না, শুধু সব তছনছ করে দিয়ে গেল। আশ্চর্য। সারা রাত ভালো ঘুম হলো না বিদিশার। তন্দ্রা আসছে, ছিঁড়ে যাচ্ছে। চমকে চমকে উঠে বসছে বিছানায়। পাশে অর্চিষ্মান গভীর নিদ্রায়। পানের মাত্রাটা আজ একটু বেশি হয়ে গেছে তার। নীলাভ রাতবাতির আলোয় বিদিশা তাকিয়ে তাকিয়ে দেখছিল তাকে সন্ত্রস্ত চোখে। আজ নয় নীলাম ঘরে চুরি নিয়ে অর্চিষ্মান চিন্তিত ছিল। বিদিশাকে ভালো করে লক্ষ্যই করেনি, এমনকি বিদিশার শরীর নিয়েও নাড়াঘাটা করল না। কিন্তু কাল কি হবে, কিংবা পরশু? বিদিশার মুখ দেখে কিছুই কি টের পাবে না অর্চিষ্মান? মনে কোনো সন্দেহ জাগবে না? ঘনিষ্ঠতম মুহূর্তে বুকের চাপা উদ্বেগ লুকিয়ে রাখা বড় কঠিন। টাকা চায় লোকটা। বিদিশা অত টাকা কোত্থেকে পাবে? 50,000? অর্চিষ্মানের অজান্তে অত টাকা দেওয়া কি বিদিশার পক্ষে সম্ভব? না দিলে কি ফোনের লোকটা সত্যি সত্যি সব জানিয়ে দেবে অর্চিষ্মানকে? শুনে অর্চিষ্মান কি করবে? তাড়িয়ে দেবে বিদিশাকে। তারপর এই বিলাস, এই প্রাচুর্য, এই ঐশ্বর্য, গুমট শ্রাবণ রাতে হিম হিম শীতল ঘরে শুয়ে থাকার এই সুখ, সব সব মিলিয়ে যাবে মহাশূন্যে। আবার সেই মহিম হালদার লেনের বাড়ি, ওই কুৎসিত দিনহীন পরিবেশ। পাড়াপড়শিরা হাসাহাসি করবে, বন্ধুবান্ধব ব্যঙ্গ ছুড়বে, সামনে আড়ালে কানাকানি করবে আত্মীয় স্বজন। ঘুটে কুড়ুনির রাজরানী হওয়া কপালে সইল না তো। মা গো, বিদিশা ভাবতেই পারে না। আচ্ছা, বিদিশায় যদি অর্চিষ্মানকে সব খুলে বলে, কতজনের কথা বলবে? মিহির, ভাস্কর, অর্ক। মিহিরের সঙ্গে বিদিশার কলেজের রাস্তায় আলাপ 4 বছর আগে। চেহারাপত্র তেমন একটা আহামরি না হলেও চমৎকার কথা বলতে পারত মিহির। 3 দিন বিদিশার পিছনে ঘুরেই তাকে জপিয়ে ফেলেছিল। সাদামাটা চাকরি করত সেলসে। হরেক রকম গেরস্থালি জিনিস ফিরি করা কাজ। সামান্য মাইনে থেকে বিদিশার জন্য খরচ করত 2 হাতে। এই রেস্টুরেন্টে ঢুকছে, এই পারফিউম কিনে দিচ্ছে। মিহিরের সঙ্গে বার্তিনেক ডায়মন্ড হারবারেও গেছে বিদিশা। কলেজের নাম করে সকালে বেরিয়ে সন্ধ্যায় ফেরা। মাঝে সারাটা দুপুর হোটেলের নিভৃত দুজনে। বেশ উদ্যমে কেটেছিল দিনগুলো। বছরখানেক মতো টিকেও ছিল সম্পর্কটা। আরও নিখুঁতভাবে বলতে গেলে 14 মাস। বিদিশা তার মধ্যেই বুঝে গেল মিহির বাকপটু বটে, কিন্তু নেহাতি ফোঁপড়া। সারাটা জীবন কাঁধে ব্যাগ নিয়ে বয়ে বেড়ানো ছাড়া তার আর কোনো ভবিষ্যৎ নেই। এমন একটা চিড়িয়ার সঙ্গে দীর্ঘদিন কেন স্বেচ্ছায় কাটাবে বিদিশা? ভাস্কর ছিল আরও ক্ষণস্থায়ী প্রেমিক, মিহিরেরও আগের। সেই যখন স্কুলে 11-12-এ পড়তো বিদিশা, সেই সময়ের। স্কুল গেটের উল্টো দিকে বাস স্টপের শেডের নিচে দাঁড়িয়ে থাকতো ভাস্কর। কোনো দিন বা দলবল নিয়ে, বেশিরভাগ দিন একাই। নিত্য নতুন দামি দামি টি শার্ট পরতো ভাস্কর। গলায় ঝুলতো সোনার চেন, হাতে স্টিলের বালা। চেহারাও ছিল দারুণ ঝকমকে। টকটকে ফর্সা রং, টিকালো নাক, ঈষৎ ঢুলুঢুলু চোখ, যেন স্বপ্নের রাজপুত্র। স্কুল ফেরতা হাহাহিহি হাসির মাঝেই পরিচয়।
তারপর স্কুল পালিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল, গঙ্গার ঘাট, বোটানিক্স। মাঝে 3-7 ভাস্করের দর্শন না পেয়ে বিদিশার যখন বুক আনচান, তখনই খবর পেল ভাস্কর শ্রীঘরে ঢুকেছে গাড়ি চুরির কেসে, এবং যেহেতু তার এই প্রথম শ্রীঘরবাস নয়, বেরোতে দেরি হবে। ভাস্করের সঙ্গে আর কস্মিনকালে দেখা হয়নি বিদিশার। আরও একজন অবশ্য ছিল আরও আগে। বিদিশা তখনও মাধ্যমিক দেয়নি। সেটা ঠিক প্রেম কি না বিদিশা নিশ্চিত নয়। অরুণ নামের ছেলেটার কসমেটিক্স আর ইমিটেশনের গয়নার দোকান ছিল যদুবাজারে। একটু হাসি, একটু কটাক্ষ, একটু হাত ছোঁয়া, ব্যাস, তাতেই মিলে যেত অনেক কিছু। লিপস্টিক, নেল পালিশ, চুড়ি, দুল। ভারী বোকাশোকা ছিল ছেলেটা, দোকানটা টিকিয়ে রাখতে পারেনি। এসব কাহিনী না বলে শুধু যদি অর্কের কথা বলে বিদিশা। টেলিফোনের লোকটা অর্চিষ্মানকে সব কিছু শোনালেও বিদিশা তখন স্বচ্ছন্দে অনেকটাই হেসে উড়িয়ে দিতে পারবে। এ কথা তো ঠিক, ভাস্কর মিহিরদের সঙ্গে তার সম্পর্কটা ছিল শুধুই শারীরিক মোহ অথবা চাহিদা মেটানোর খেলা। একমাত্র অর্কের ওপরই এক ধরনের মায়া পড়ে গিয়েছিল বিদিশার। অর্চিষ্মানের সঙ্গে বিয়েটা না হয়ে গেলে হয়তো অর্ককেই সে একদিন। কিন্তু অর্ক এপিসোড কি মেনে নিতে পারবে অর্চিষ্মান? ভাবতে ভাবতেই রাত ভোর হয়ে গেল। ঘুম থেকে উঠেই অর্চিষ্মান হুটোপুটি শুরু করে দিয়েছে। রবিবার তার সাপ্তাহিক নিলামের দিন। কোনো রকমে নাকে মুখে গুজে সাত তাড়াতাড়ি বেরিয়ে গেল। তারপরও স্বস্তি নেই। চোরা আতঙ্কে কাটা হয়ে আছে বিদিশা। একতলায় নামতে সাহস হচ্ছে না। শ্বশুরমশাইয়ের ঘরে যেতেও পা সরে না। বাথরুমে গেলেও সঙ্গে হ্যান্ডসেট। টেলিফোন একটু ঝংকার তুলল তো অমনি বুক হিম। এই বুঝি হানা দিল সেই ধাতব কণ্ঠস্বর। 10টা নাগাদ পদ্মপাণির আবির্ভাব। ডাকছে, বৌদি, ও বৌদি, বৌদিমণি। বিদিশা প্রথমটায় শুনতে পায়নি। আয়নার সামনে বসে চুলের জট ছাড়াচ্ছিল। বার কয়েক ডাকার পর সাড়া দিল, কি বলছো? এসো, ভেতরে এসো। পদ্মপাণি পর্দা সরিয়ে দরজায় দাঁড়ালো। তুমি সেদিন দই মাছ রাঁধবে বলছিলে না, ভালো কাতলা এনেছি আজ। মানদাকে বলেছি কাঁচা রেখে দিতে। তুমি কি একবার রান্নাঘরে আসবে? আজ? বিদিশা অন্যমনস্কভাবে বলল, আজ থাক। পদ্মপাণির সঙ্গে সঙ্গে চলে গেল না, দাঁড়িয়েই আছে দরজায়। বিদিশা ভুরু কোঁচকাল। আর কিছু বলবে? না মানে। পদ্মপাণি আমতা আমতা করছে। তুমি ঠিক আছো তো বৌদি? মানে? না, বলছিলাম সকালে তুমি কর্তাবাবুর সঙ্গে জলখাবার খেতে হলঘরে এলে না। সুমিত কফি নিয়ে এলো, ভর্তি কাপ ঠান্ডা ফেরত নিয়ে চলে গেল। বিদিশা সচকিত হলো। বাড়ির কর্তা ব্যক্তিরা ছোটোখাটো অনেক কিছুই নজর করে না, কিন্তু কাজের লোকেদের দৃষ্টি এড়ানো সহজ নয়, বরং এদের মনে কোনো কৌতূহল হতে দেওয়াটাই বিপজ্জনক। মুখে হাসি টেনে বলল, না গো, ঠিকই আছি, এমনি। কাল নিলাম ঘরে একটা চুরি হয়ে গেল, তোমার দাদা অত দুশ্চিন্তা করছে। ও মা, ও নিয়ে ভাবছো তুমি? পদ্মপাণি একগাল হাসল। ধন্যি বউ বাবা, ভগবান জোরও মিলিয়েছে তোমাদের। বাহ, তোমার দাদার টেনশন হলে আমি কি করে নিশ্চিন্ত থাকি? তা বটে, তবে নিলাম ঘরের কর্মচারীদের অন্ন উঠে গেল। শুধু দারোয়ান নয়, দাদা সবাইকে তাড়াবে। সে কি কথা? কেন? অন্যরা কি দোষ করলো? দাদা ওসব মানেন না, বোঝেনও না। কে দোষ করলো সেটা বড় কথা নয়, দুর্ঘটনা ঘটলো এটাই আসল। সবাইকে শাস্তি পেতে হবে, এটাই দাদার আইন। বিদিশার মুখ ফসকে বেরিয়ে এলো, এ তো অন্যায় আইন। ভুল করলে এক আধবার তো ক্ষমা করে দেওয়াই যায়। ক্ষমা? ক্ষমা দাদা কাউকে করে না। সুমিতের আগে যে মেয়েটি ছিল সরস্বতী, সে আমাদের মালির সঙ্গে খুব ফষ্টি নষ্টি করতো। একদিন দাদা চোখে পড়েছে, ব্যাস সেই দিনই চাকরি খতম। সরস্বতী পায়ে ধরে ক্ষমা চেয়েছিল। দাদার এক কথা, শাঁখা সিঁদুর পরে পরপুরুষের সঙ্গে মাখামাখি এ বাড়িতে ওসব চলবে না।
মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। অজান্তেই বুক ছ্যাঁত করে উঠল বিদিশার। পলকে চোখের সামনে ভেসে উঠেছে দীঘা। ডায়াল ফর মার্ডারের গল্প শুনে কিরকম শীতল হয়ে গিয়েছিল অর্চিষ্মান। বিবাহিত নারীর প্রেমিক, এই ব্যাপারটাই বুঝি অর্চিষ্মান সহ্য করতে পারে না। অর্ককে যদি সেদিন অর্চিষ্মান দেখে থাকে, আর তারপর যদি বিদিশা অর্কর কথাই তাকে যেচে বলে। বিদিশা আরও সিটিয়ে গেল, সিটিয়েই রইল দিনভর। চাপা ত্রাস নিয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে খাওয়া দাওয়া সারল, জোর করে হাসি ধরে রাখল মুখে। রাতে অর্চিষ্মান ফেরার পর অকারণে উচ্ছল হওয়ার চেষ্টা করল। ধুকপুক করছে বুক, অথচ ঠোঁটে গুনগুন গান। সে কি বিষম দশা। দিনটা ইষ্টনাম জপ করতে করতেই কেটে গেল। পরের দিন সকাল থেকে বিদিশার তথই বছর দশা। কাল আসেনি ফোন, আজ যদি আসে। তবু দুরু দুরু বুকে বেরোলে একবার ড্রাইভার রবিকে নিয়ে। ব্যাংকে চুরিগুলো রেখে এলো। গত দুদিন ধরে নিলামঘর নিয়ে অর্চিষ্মানের পাগল পাগল দশা ছিল। ওই তুচ্ছ বিষয় মনে আসেনি, আজ যদি প্রসঙ্গ তোলে। অন্যদিন লকার খুলে গয়নাগুলো অনেকক্ষণ উল্টে পাল্টে দেখে বিদিশা। দেখে দেখে প্রাণ যেন আর ভরে না। সোনা রূপো হিরে জহরতে শুধু হাত বোলানোতেই এত সুখ। আজ বিদিশা বন্ধ কক্ষে ঢুকলো আর বেরোলো। ফিরেই পদ্মপাণি, মানদা, সুমিতের মুখের দিকে তাকাচ্ছে ঘন ঘন। কোনো ফোন এসেছিল কিনা এই নির্দোষ প্রশ্নটুকু করারও সাহস নেই। অথচ সে ভালো মতো জানে দূরভাষে সেই কণ্ঠ আর কারুর সঙ্গে কথা বলতে আগ্রহী হবে না। তা সে ফোন অবশ্য সেদিনও এলো না, তার পরের দিনেও না, তার পরের দিনেও না। একটু একটু করে ছন্দে ফিরছে বিদিশা। বৃহস্পতিবার ভোরে বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে। নিয়ম মতো চক্কর দিল সল্টলেকে। অল্প অল্প উদ্বেগ নিয়ে দুপুরে ভাত ঘুমও দিল একটা। পরদিন আরও স্বাভাবিক। দিব্যি হাহা হিহি করছে শ্বশুরমশাইয়ের সঙ্গে। মানদাকে হটিয়ে সহস্তে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলো। দুপুরে ঝাঁ করে ঘুরে এলো বিউটি পার্লারে। ফিরে অলস মেজাজে গড়াচ্ছে বিছানায়। ধুত, কোত্থেকে কে একটা উটকলো কুড়ো ফোন করলো। মিছিমিছি তার ভয়ে কটা দিন গুটিয়ে শুটিয়ে কাটা হয়ে রইল। কোনো মানে হয়? উফ, দুঃস্বপ্ন। নির্ঘাত কেউ তার সঙ্গে মজা করছিল। বলে কিনা সব খবর জানি তোমার। হা, কি জানিস তুই? জানিস যদি তো খুলে বললি না কেন? শুধু ভাষা ভাষা কথা, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। আরে যা, তুই আমার কচু করবি। কিন্তু অমন নিষ্ঠুর মজাটা করলই বা কে? শূন্য ঘরে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে বিদিশা ফাঁকা চোখে। এসি বন্ধ, জানালা হাট, মাথার ওপর পাখা ঘুরছে বনবন। নির্জন কক্ষেই ঘুরন্ত পাখার শব্দময় নৈশব্দ। এমন নৈশব্দে কেমন যেন গা ছমছম করে। বাইরে এক মেঘলা আকাশ, মনের মেঘও যেন সরছে না। কি ভেবে উঠল বিদিশা। ড্রয়ার খুলে একটা ছোট্ট ডায়েরি বার করলো, উল্টোচ্ছে পাতা। থামলো এক জায়গায়। আছে, নম্বরটা আছে। কর্ডলেস ফোন তুলে বিদিশা পুটপুট বোতাম টিপল। হ্যালো, মহুয়া আছে? বলছি, কে? আমি রে, বিদিশা। মহুয়া কয়েক সেকেন্ড চুপ, তারপর গলায় যথারীতি ব্যঙ্গ ফুটেছে। তুই হঠাৎ, কি মনে করে? কেন, তোর খোঁজ নিতে নেই? মনে পড়ে এর আগের বার আমিই ফোন করেছিলাম। সে তো এক যুগ আগে। এক যুগ আগে মানে 5.5 মাস, বিদিশার বিয়ের ঠিক পরপর। মহুয়া আজকাল বিদিশার সঙ্গে এভাবেই কথা বলে। ভার মুখে বিদিশা বলল, নম্বর দিয়েছিলাম, আমাকে তো একটু ফোন করতে পারতিস। পারতাম, তবে কি? তবে থামলি কেন বল? তোর ব্যাপারই এখন আলাদা রে ভাই। কত বড় লোকের বউ তুই, বন্ধুদের আর পাত্তা দিবি কি না দিবি, হয়তো ডিস্টার্ব হবি। সেই পুরনো রাগ না হিংসে? বিদিশা মুখ বেঁকিয়ে হাসল। ডায়লগ ছাড়, কেমন আছিস বল? ভালো, ভালোই। করছিস কি আজকাল? আমাদের যথাপূর্বং তথাপরং, চাকরির চেষ্টা চলছে। টাইপ শিখছি এখন, কম্পিউটারে একটা কোর্স করছি। আর কোনো খবর নেই? আর কি খবর? তোর বিয়ে কতদূর?
যে তিমিরে সেই তিমিরেই। মাঝে মাঝে পাত্রপক্ষকে ইন্টারভিউ দিচ্ছি, তারা সব সিঙ্গারা সন্দেশ খেয়ে পরে চিঠি লিখে জানাবো বলে ভেগে যাচ্ছে। মহুয়া একটু দম নিল। আমি তো তোর মতো আর পটেশ্বরী নই যে শ্বশুর এসে কোলে করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। বিদিশার পেট হাসিতে গুলগুল করে উঠল। হিংসের বহর দেখো, সাধে কি বিধাতা তোকে কেলেকুষ্টি করে গড়েছিল? হাসি চেপে বিদিশা বলল, তুই দেখছি এখনো আমার ওপর চটে আছিস। আমি চটার কে? যা ভালো বুঝেছিস করেছিস। বিশ্বাস কর, বিয়েটা এমন হঠাৎ ঘটে গেল, আমার কিছু করার ছিল না রে। থাক, বারবার এক কৈফিয়ত নয় নাই দিলি। সুখে আছিস, ভালো আছিস। সময় মেপে নিশ্চুপ রইল বিদিশা। এত বেশিক্ষণ নয় যাতে মনে হয় ভেবেচিন্তে কথা বলছে, আবার এত কম সময়ও নয় যাতে অনুতপ্ত ভাবে ছলনাটা মহুয়ার কানে বাজে। স্বরে একটা দুঃখী দুঃখী ভাব ফোটালো বিদিশা। দূরের ঘাস সবসময়ই ঘন মনে হয় রে। কে দুঃখে আছে কে সুখে আছে অন্যে তার কি বোঝে। প্রত্যাশা মতোই মহুয়ার স্বরে ঔৎসুক্য। এত পেয়েও তুই সুখী নোস? যাক, টোপটা গিলেছে। আগের বার তো মহুয়া ভালো করে কথাই বলেনি। অবশ্য বিদিশাও সেবার একটু বেশিই উচ্ছ্বাস দেখিয়েছিল। বিদিশা সতর্ক হলো, এখন গলায় কণামাত্র বেফাস তারল্য এলে চলবে না। মহা নেকু মেয়ে মহুয়া, অর্কর সম্পর্কে অত্যন্ত স্পর্শকাতর। আহ্লাদ করে একসময় ভাইফোঁটা দিত অর্ককে, রাখি পরাতো। দুঃখী ভাবটাকে আরো ঘন করল বিদিশা। আর সুখ কোথায় অর্ক, আর কোথায় আমার এই আধবুড়ো বর? আধবুড়ো তো কি আছে, টাকার পাহাড়ে শুয়ে আছিস। টাকাই কি সব রে? সবাই কি আর অর্কর মতো ভালোবাসতে জানে? বিদিশা স্বরে বা 2 চামচ হাহাকার মিশিয়ে দিল। কি মোহে যে পড়েছিলাম। মহুয়ার কোনো সারা শব্দ নেই। বিদিশা বেশ টের পেল ধন্দে পড়ে গেছে মহুয়া। এবার রিসিভারের শব্দ করে শ্বাস ফেলল বিদিশা। গলা অস্বাভাবিক খাদে নামালো। কেমন আছে রে অর্ক? তা এখন জেনে তোর লাভ? মহুয়া একটু মোলায়েম যেন। না, তুই বল, আমাকে ওর কথা একটু বল। কি বলবো? তোর বিয়ের পর 2 মাস তো ঘর থেকে বেরোতোই না, কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতো না। তারপর আস্তে আস্তে মাস 1.5 আগে আমার সঙ্গে হঠাৎ দেখা, এসপ্ল্যানেডের গ্রামগুমটির কাছে। তখনও কি অন্যমনস্ক, 1-2 কথা বলছে, উদাস হয়ে যাচ্ছে। কাজটা তুই ভালো করিস নি রে দিশা। বারবার বলিস না রে, নিজেকে এমন অপরাধী লাগে। বিদিশা ফোঁচ নাক টানল। এখন সে অনেকটা নিশ্চিত বটে দীঘায় অর্কর সঙ্গে তার দেখা হওয়ার কথা জানে না মহুয়া। গুটি গুটি এগোলো বিদিশা। অর্ক এখন কোথায় আছে রে? সেই মাসির বাড়িতেই? আপাতত কেন? শুনছিলাম খুব শিগগিরই বোধহয় এখানকার পাট উঠিয়ে দেবে। কেন? রায়গঞ্জে ফিরে যাবে মা বাবার কাছে। এখানে চাকরি বাকরি তো কিছু হলো না, ওখানে গিয়ে কি এবার একটা ব্যবসা ট্যাবসা করবে। ফুলদা বলছিল কোত্থেকে যেন মোটা টাকা পাবে অর্কদা। টাকা? বিদিশার গলা কেঁপে গেল। কি হিসের টাকা? তা বলতে পারবো না। ফুলদা গত রোববার আমাদের বাড়ি এসেছিল, বলছিল শুনছিলাম অর্কদা নাকি 50,000 টাকার ব্যবস্থা করে ফেলেছে। 50,000? বিদিশার স্বর আটকে গেল। টেলিফোন রেখে দিয়েও বিদিশার ঘোর কাটছিল না। অর্ক? তবে অর্কই হতেও পারে। লোভ যে কখন মানুষকে কোন দিকে টানে। চিঠির কথা শুনে বিদিশা ক্ষণিকের জন্য কেঁপে উঠেছিল, দেখেছিল অর্ক। হয়তো তারপরই মতলবটা মাথায় এসেছে। ভাবলো কি করে গলা বদলে শাসালেই সুসুর করে বিদিশা টাকা বার করে দেবে? অন্য একটা বিদিশা পিনপিন করে উঠল বিদিশার বুকে। অর্কর মন কি এত ছোট? ভয় দেখিয়ে প্রেমিকের কাছ থেকে টাকা হাতাবে অর্ক? বিশ্বাস হয় না। আরেক বিদিশা বলল, হয়তো টাকা নেওয়াটা উপলক্ষ। এতদিন পর হয়তো প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে অর্কর।
হতাশ মানুষ, বিফল মানুষ মরিয়া হয়ে গেলে কত নিচে নামতে পারে তার ঠিক কি? কিন্তু একবার ফোন করে চেপে গেল কেন? দ্বিধায় পড়েছে? অপরাধ বোধ এসেছে? নাকি নিষ্ঠুর ঠাট্টা করে বিদিশাকে বেতালা করে দিতে চায় অর্ক? না, ব্যাপারটা পরিষ্কার হওয়া দরকার। সকালে অর্চিষ্মান বেরিয়ে যেতেই বিদিশা সেজেগুজে তৈরি। সাজ মানে নিপুণ সাজহীন বেশ। সালোয়ার কামিজ নয়, ওয়ার্ড্রোব ঘেটে সাধারণ একটা তাঁতের শাড়ি বার করে পরেছে। স্বর্ণাভরণ খুলে রাখল, হাতে শুধু শাঁখা আর লোহা। আঙুলের হীরের আংটিটা শুধু প্রাণে ধরে খুলতে পারল না। থাকে, ওটা হিরে না কাজ অর্ক থোড়াই বুঝবে। আয়না ছেড়ে ওঠার আগে কি ভেবে সিঁথির সিঁদুরটা আরেকটু গাঢ় করে নিল বিদিশা। এখন সে এক পরিপূর্ণ সাধ্যী স্ত্রী। পায়ে পায়ে বিদিশা শ্বশুরের ঘরে এলো। বাবা, আমি একটু বেরোচ্ছি। দিনরাত টিভিতে ডিসকভারি চ্যানেল দেখছিলেন। কত রকমের প্রাণী কত বিচিত্র উপায়ে শিকার ধরে তারই জীবন্ত ছবি ফুটে উঠেছে পর্দায়। ঘাড় ঘুরিয়ে বললেন, চললি কোথায়? এক বান্ধবীর বাড়ি। এখন এই সকালে? বিদিশা মুখটা করুণ করে বলল, একটু আগে বন্ধুর ফোন এসেছিল, ওর মার অবস্থা খুব খারাপ। কি হয়েছে? স্ট্রোক মতো, কথাটাতে নাকি জড়িয়ে গেছে। হাসপাতালে দেয়নি? বলল তো বাড়িতেই রেখেছে, দেখি একবার গিয়ে দেখে আসি। থাকে কোথায়? ওই হাতিবাগানে। যা, ঘুরে আয়, সাবধানে গাড়ি চালাস। গাড়ি আমি নিচ্ছি না বাবা। কেন রে? অফিস টাইম, রাস্তায় ট্রাম বাসের ভিড়। সেদিন ভবানীপুরে যেতে যা নার্ভাস লেগেছিল, এদিকটা তো আরও ক্লামজি। রবিকে নিয়ে যা তাহলে। রবি ডিউটিতে আসেনি? এসেছিল, ওকে তো তোমার ছেলে আজ অফিসে নিয়ে গেল। কোথায় যেন পাঠাবে দুপুরে। ও, টাকা পয়সা সঙ্গে নিয়েছিস তো? হ্যাঁ বাবা। দেরি হলে ফোন করে দিস, নইলে আমি কিন্তু ওয়েট করব। আচ্ছা। পথে বেরিয়ে বিদিশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পুত্রবধূ মিথ্যে বলল এটা নিশ্চয়ই সন্দেহ করেননি শ্বশুরমশাই। তার সাদামাটা সাজ লক্ষ্য করেছেন কি? তাহলে নির্ঘাত পরিহাস জুটতেন। রুদ্রবাড়ির বউয়ের এমন যোগিনী বেশ কেন? মনে মনে হাসল বিদিশা। মেয়েদের পোশাক আশাকের ব্যাপারে বেশিরভাগ পুরুষের দৃষ্টি তেমন সূক্ষ্ম নয়। এটা একটা মঙ্গলের কথা। গোল চক্করের মুখে এসে ট্যাক্সি পেয়ে গেল বিদিশা। অর্কর বাড়ি হাতিবাগান ছাড়িয়ে আরও পশ্চিমে, প্রায় চিতপুরের কাছাকাছি। পাড়াটা মোটেই তেমন সুবিধের নয়। কাছেই কলকাতার কুখ্যাততম নিষিদ্ধ পল্লী। এই পাড়াতেও যত্রতত্র নষ্ট মেয়ের বাস। একসময় বিদিশা প্রায় দিনই পাতাল রেলে ভবানীপুর থেকে এখানে অভিসারে আসত দুপুরবেলা। ওইসব মেয়েরা তখন রাস্তার কলে স্নান করত, জল ভরত, হাসাহাসি করত নিজেদের মধ্যে। চোরা অস্বস্তিতে গা শিশির করত বিদিশার। আজ কেমন যেন ভয় ভয় করছিল। বড় রাস্তাতেই ট্যাক্সি ছেড়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে মাথায় আলগা ঘোমটা তুলে নিল। পুরনো আমলের পলেস্তারাবিহীন বাড়ির রংচটা দরজায় পৌঁছেই থমকে রইল একটুক্ষণ। কড়া নাড়বে কি নাড়বে না? সময় মেপেই এসেছে, 10:30 বাজে। অর্কর মাসির এখন বাড়ি থাকার কথা নয়, কিন্তু পোস্ট অফিসে চাকরি করেন মহিলা। স্বামী মারা গেছেন, ছেলেপুলে নেই। সকাল 10টার আগেই বোনপোর জন্য রান্নাবান্না সেরে বেরিয়ে যান। তারপর সারাদিন বাড়ি একেবারে ফাঁকা। অন্তত সে সময় থাকতো 7-8 মাস আগে। এই কদিনে কি রুটিন বদলেছে কিছু? আজ শনিবার, কোনো সরকারি ছুটিছাটাও তো নেই। বিদিশার কথা জানেন মাসি, অর্কই বলেছে। আজ বিদিশাকে বিয়ের পরও অর্কর কাছে আসতে দেখে মাসি কি ভাববেন? যে যা খুশি ভাবুক, বিদিশা তো অর্কর সঙ্গে প্রেম করতে আসেনি। দরকার হলে মাসির সামনেই বিদিশা জেরা করবে অর্ককে। দোনামোনা করতে করতে দরজায় মৃদু করাঘাত করল বিদিশা। সঙ্গে সঙ্গেই দরজার পাশের জানালা খুলে গেছে। গড়াত বসানো জানালা, এপারে তার জাল, ওপারে অর্কর মুখ। দৃষ্টি বিস্ফারিত হয়ে গেছে অর্কর। তুমি তুমি হঠাৎ?
দরজা খোলো, কথা আছে। মুহূর্তে উন্মুক্ত হয়েছে দ্বার। অর্কর গলায় বিস্মিত আহ্বান, এসো। চৌকাঠ পেরিয়ে বিদিশা আরেকবার থমকালো। এই সেই পরিচিত ঘর, মাথার ওপর মরচে ধরা কড়িবর্গা, দেওয়ালের জায়গায় জায়গায় ট্যাম্প, 4 ব্লেডের পাখা। কিছুই বদলায়নি ঘরটার। আসবাবপত্র ঠাই নাড়া হয়নি এতটুকু। ওই কোণে টেবিল চেয়ার, একদিকে ফাটা কাচের আলমারি, দেয়ালে ঘেঁষে ইয়া বড় টিনের তোরঙ্গ, ওপাশে 2টো জানালা জোড়া তক্তপোষে অর্কর বিছানা, ফুলছাপ বেড কভারে ঢাকা। বাদিকে দরজা দিয়ে প্যাসেজে গেলে ভেতরে আর কি কি আছে তাও মনশ্চক্ষে নিখুঁতভাবে দেখতে পাচ্ছে বিদিশা। ছায়ামাখা স্যাঁতস্যাঁতে প্যাসেজের একধারে মাসির ঘর, অন্যধারে বাথরুম, রান্নাঘর, খাওয়ার জায়গা। পেছনে ছোট্ট উঠোনও আছে একটা, সেখানে টবে টবে নানান ফুলের গাছ। ছোটোখাটো এই বাড়িটা বহুকাল আগে ভাড়া নিয়েছিলেন অর্কর মেসোমশাই। তার অকাল মৃত্যুর পর বাড়িটা এখন মাসির, তার চাকরিটাও। বিদিশা জানে। আশ্চর্য, এত হতদরিদ্র পরিবেশের বাসিন্দা এই ছেলেটার প্রেমে কি করে সে হাবুডুবু খেয়েছিল। অর্ক ব্যস্ত মুখে ফুলছাপ বেড কভার টান টান করছে। বসো। বসতে গিয়েও বসল না বিদিশা। ওই বিছানায় অনেক দুপুরের স্মৃতি লেগে আছে। ঘরের মাঝখানে দাঁড়িয়েই সরাসরি অর্কর চোখে চোখ রাখল। কেন এসেছি নিশ্চয়ই বুঝতে পারছো? না তো। অনুমানও করতে পারছো না? না, বিশ্বাস করো। অর্কর স্বরে কৃত্রিম বিস্ময়। তুমি আসবে আমার কাছে এখন এ সময়, এ আমার কল্পনাতেও ছিল না। ন্যাকামি করো না। বিদিশার স্বর কর্কশ হলো। তুমি এত নিচে নেমে গেছো অর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না দিশা। বাহ, অ্যাক্টিংটা তো ভালোই শিখে গেছো। গলার মডুলেশন তো রপ্ত করেছই, পাক্কা একজন ক্রিমিনাল হয়ে উঠতে তোমার আর বাকি নেই। অর্কর মুখের আহত ভাব লহমায় বদলে গেল। ভারী গলায় বলল, তুমি কি আমাকে অপমান করতে এসেছো? না, সাবধান করতে এসেছি। প্রচুর বাড়াবাড়ি হয়েছে, আর নয়। এবার পুলিশে খবর দেব। কোমরে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। তোমার স্পর্ধা তো কম নয়। অর্কও রীতিমতো তেতে গেছে। আমারই বাড়ি চড়াও হয়ে আমায় জানা তাই বলে যাচ্ছ? ভেবেছ টাকা থাকলেই ধরাকে সরা জ্ঞান করা যায়? বিদিশা দমল না, একই সুরে বলল, মেজাজ দেখাবে না, একদম মেজাজ দেখাবে না। ওসব মেজাজ তোমার ভালো মানুষ মাসির ওপর ফলিও। আমি জানতে চাই এইসব নোংরামির অর্থ কি। অর্ক কয়েক সেকেন্ড স্থির, এক দৃষ্টি দেখছে বিদিশাকে। বিড়বিড় করে বলল, কি নোংরামি? আমি তো কিছুই বুঝতে পারছি না। উল্টোপাল্টা না বলে মোদ্দা কথাটা বলো না। ছি অর্ক, ছি। বিদিশা জোরে জোরে নিঃশ্বাস ফেলল। কটা মাত্র টাকার জন্য আমায় ব্ল্যাকমেল করা শুরু করলে? তুমি আমার কাছে ভিক্ষে চাইতে পারতে। দাঁড়াও দাঁড়াও, কিসের ব্ল্যাকমেল বলো তো? কিসের টাকা? এখনো অভিনয়? তুমি আমায় টাকার জন্য ফোন করোনি? ভেবেছ হেয়ালি করে কথা বললে আমি তোমায় চিনতে পারবো না? আমি তোমায় টাকার জন্য ফোন করেছি? কবে, কখন? প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুড়ল বিদিশা। তোমার টাকার দরকার নেই? এই দুনিয়ায় কার টাকার দরকার নেই? আমারও আছে। 50,000? হ্যাঁ, ওই রকমই। বলেই অর্ক হোঁচট খেল। তুমি জানলে কি করে? আমি অনেক কিছুই জানি। আমি এও জানি তোমার দৌড়বীর হওয়ার বাসনা চলে গেছে। তুমি আবার ব্যাক টু প্যাভিলিয়ন, মানে রায়গঞ্জে ফিরছো। টাকা দিয়ে তুমি এখন ওখানে ব্যবসা ফাঁদতে চাও, এবং সেই টাকা আমার গলা মুচড়ে। তুমি যখন দীঘায় চিঠিগুলোর কথা তুললে তখনই আমার আন্দাজ করা উচিত ছিল। অর্কর মুখটা কেমন যেন করুণ হয়ে গেল। তুমি যা বলছো তার অনেকটাই ঠিক, কিন্তু বিশ্বাস করো, তোমার অভিযোগের আমি বিন্দু বিসর্গও বুঝতে পারছি না। টাকার আমার দরকার আছে, হ্যাঁ, 50,000ই, কিন্তু সে টাকা তো আমার মাসি দিচ্ছে। মেশো মাসির নামে একটা LIC করেছিল, এই জুনে সেটা ম্যাচিওর করেছে। স্পোর্টস কোটায় তো চাকরিটা শেষ পর্যন্ত হলো না,
আমার এমন বিদ্যের দৌড়ও নেই যে এই কলকাতা শহরে আমায় তো বাঁচতে হবে। কিন্তু ফোন, আমি তো তোমার নাম্বারই জানি না। মিথ্যে কথা। আমি মিথ্যে বলি না দিশা, তুমি জানো। অর্কর স্বর অসম্ভব ঋজু। ওই স্বরকে অবিশ্বাসও করতে পারছিল না বিদিশা। মিথ্যে কেন, অর্কর মধ্যে যে কোনো কপটতাও নেই এ কথা বিদিশার চেয়ে আর কি বেশি জানে। ভাস্কর মিহির ছিল চালবাজ টাইপ। নিজেরা যা ফুলিয়ে ভাপিয়ে তার চেয়ে অনেক বেশি দেখানোর চেষ্টা করত নিজেদের। অর্ক একদম উল্টো। মহুয়ার বাড়িতেই প্রথম আলাপের দিনই অবলীলায় নিজের অবস্থার কথা বলে দিয়েছিল। সে যে একজন অতি সাধারণ প্রাইমারি স্কুল টিচারের ছেলে, আরও 5টা ভাই বোন আছে তার, বাড়িতে থাকতে ভালো খাওয়াও জুটত না, কিন্তু দৌড়বীর হওয়ার নেশাটা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। এই নিঃসন্তান মাসির আশ্রয় থেকে স্বপ্নটাকে সে সফল করতে চায়। কিচ্ছু কখনো গোপন করেনি অর্ক, কিচ্ছু না। ফুল ছাড়া কখনো তাকে সামান্যতম কিছু উপহার দেয়নি অর্ক। বিদিশা রসিকতা করলে সোজাসুজি বলেছে, আমার টাকা কই দিশা, 2-4 পয়সা যদি জোটাতেও পারি সে হয় আমি মাসিকে দেব, না হয় দেশে পাঠাবো। আমরা তো পরস্পরকে ভালোবাসি, তবে এই কেতাবি ঠাট্ঠমকের প্রয়োজন কি? বিদিশা ধম করে বিছানাতেই বসে পড়ল। শুকনো মুখে বলল, তুমি নও? তাহলে কে? চেয়ার টেনে এনে সামনে বসলো অর্ক। কি হয়েছে আমাকে খুলে বলো দেখিনি। অর্ক সব শুনল গুম হয়ে। তারপর উঠে পায়চারি করছে ঘরে, মাথা ঝাঁকাচ্ছে মাঝে মাঝেই। স্বগতোক্তির মতো বলল, তুমি ধরে নিলে আমি? এত অবিশ্বাস আমাকে, এত? বিদিশা অস্ফুটে বলল, কারণ ছিল বলেই না। ও। অর্ক এক মুহূর্ত জরিপ করল বিদিশাকে, আপাদ মস্তক। ঠোঁটের কোণে বিচিত্র এক হাসি ফুটে উঠেছে। হঠাৎ ঝাঁ করে টিনের তোরঙ্গ খুলল। বার করছে একের পর এক পুরনো রানিং শু, ট্র্যাক স্যুট। একদম নিচ থেকে তুলে আনলো একটা প্লাস্টিকের প্যাকেট। দরম করে তরঙ্গটা বন্ধ করে প্যাকেটটা ছুঁড়ে দিল বিদিশার কোলে। গুনে নাও, 37টা আছে। বিদিশা অবশ্য সত্যি সত্যি গুনল না। প্যাকেট ফাঁক করে আলগা চোখ বুলিয়ে চিঠিগুলো ব্যাগে রেখে দিচ্ছিল। অর্ক দ্রুত এসে ছো মেরে কেড়ে নিল। এগুলো তোমার তো প্রাপ্য নয়, এগুলো আমার। বিচলিত স্বরে বিদিশা বলল, তুমিই রেখে দেবে? এসো দেখো কি করি। অর্ক ভেতরে ঢুকে গেল। পিছনে পিছনে বিদিশা যন্ত্রচালিত মানবীর মতো। রান্নাঘরে এসে অর্ক গ্যাস চালালো। পকেট থেকে একটা একটা করে বার করে পোড়াচ্ছে। নীল শিখায় বিলীন হয়ে যাচ্ছে নীলখাম। লাল আগুন হিস হিস নাচছে। উৎকট কাগজ পোড়া গন্ধ ছড়িয়ে গেল গোটা বাড়িতে। বন্যোৎসব শেষ করে থামল অর্ক। শান্তি হয়েছে তো? বিদিশা নতমুখে সরে এলো। বুকের মধ্যে এক তোলপাড় করা অনুভূতি। সহসাই এই সরল যুবককে সে ঠক জোচ্চোর ক্রিমিনাল ভেবেছিল, অথচ প্রকৃত প্রতারক সে নিজেই। একটি বারও তার দিকে আঙ্গুল তুলল না অর্ক। শুধু তাকে আশ্বস্ত করার জন্যই সযত্নে রাখা চিঠিগুলো। দীঘায় বলেছিল না, ওটুকুই আমার সম্বল। পিছনে অর্কর গলা, ভাবনা তো গেল, এবার একটু হাসো। প্রাণপণে হাসার চেষ্টা করল বিদিশা। এই হাসি যেন কান্নার চেয়েও বিষণ্ণ, যেন শীতের আকাশ মেঘে ছেয়ে আছে। মলিন সূর্য তাকে ভেদ করে উকি দিতে পারছে না। ভেজা ভেজা গলায় বিদিশা প্রশ্ন করল, কবে রায়গঞ্জ যাচ্ছ? দেখি, সবটাই তো একটা সুতোর ওপর ঝুলছে। কেন? একটা শেষ চেষ্টা করছি। কন্টাইতে স্টেট মিটে গিয়েছিলাম না, রানার্স হয়েছি। দেখেছ নিশ্চয়ই কাগজে। না, মানে তখন তো দীঘায়, তুমি তো কিছু বলনি। অদ্ভুত হাসলো অর্ক। একটু থেমে থেমে বলল, চ্যাম্পিয়নের সঙ্গে মাত্র 0.1 সেকেন্ডের মার্জিন ছিল। ন্যাশনাল মিটে আমরা দুজনই স্টেটকে রিপ্রেজেন্ট করব। যদি সেখানে কিছু করতে পারি তো। নিশ্চয়ই পারবে। বিদিশা সহজ হওয়ার চেষ্টা করল।
খুব টাফ। দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্তত জনা সাতেকের টাইম আমার থেকে বেটার। তবু এটাই আমার লাস্ট মোটিভেশন হিসেবে ধরে নিয়েছি। যদি হারি তো চিরবিদায়। তুমি হারবে না, তোমার জেদ আছে, অ্যাম্বিশন আছে, শুধু কপালটাই নেই, লাক, যাকে বলে উইনার্স লাক। না হলে কি তুমি আমার কাছ থেকে। অর্ক মাঝপথে এই কথা ঘুরিয়ে নিল। নেক্সট মান্থে তোমাদের সল্টলেক স্টেডিয়ামে আমার ক্যাম্প শুরু হচ্ছে। যেটুকু মাজা ঘষা ওখানেই করতে হবে। তারপর যা হবে সব ওপরওয়ালা কা খেল। বিদিশা আবার দুর্মনস্ক। কিন্তু ফোনটা কি করেছিল বলো তো? আরে দূর, ওসব কোনো বখা ছেলেদের কাজ। কাগজে পড়নি কলকাতা ইদানিং একটা র্যাকেট গজিয়েছে, তারা ফোনে মেয়েদের উত্ত্যক্ত করে। কিন্তু আমার নাম জানবে কি করে? হয়তো তোমাদের আশেপাশের বাড়ির কোনো ছেলেই সে দলে আছে। তোমাদের সল্টলেক বড়লোকের জায়গা, ওইসব গুণধর ছেলেরাও পয়সাওয়ালা বাড়ির। কে কিভাবে তোমার নাম জেনে নিয়েছে তার ঠিক আছে? হতে পারে। বিদিশা আরও আনমনা। আমার কিন্তু একজনকে সন্দেহ হচ্ছে। কে? চেনা পরিচিত কেউ? সে তো বটেই। প্রতিবেশী? বিদিশা উত্তর দিল না, মনে মনে নামটা ভাবছিল। শেষ করলাম আজকে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস পালাবার পথ নেই এর দ্বিতীয় পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। আর যদি ভালো লাগে তবে গল্পটাকে একটা লাইক করে পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করবেন। চ্যানেলে যদি আজ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। এরকম আরও অনেক গল্প নিয়ে আমি চলে আসবো আমাদের এই গল্পের সাথে কিছুক্ষণ চ্যানেলে। আর আজকে এই গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।